ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি জয়ের লড়াই এবার তিন দেশে, যার চূড়ান্ত গন্তব্য নিউ ইয়র্কে। বিশ্বমঞ্চের এই মহা উন্মাদনার প্রতিটি মুহূর্তের রোমাঞ্চ ও ম্যাচের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দিতেই যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন রোড টু নিউ ইয়র্ক। বিশ্বকাপ জুড়ে হতে যাওয়া এই আয়োজনের অংশ হিসেবে আজ থাকছি আমি রঞ্জন শান্ত। গোল বাতিলের চরম নাটকীয়তা পেরিয়ে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলো পর্তুগাল। বাদ পড়ল লুকা মডরিচের ক্রোয়েশিয়া। শেষ 16ই সোমবার বাংলাদেশ সময় রাত 1টায় পর্তুগালের প্রতিপক্ষ স্পেন। ওদিকে অস্ট্রিয়াকে 3-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16 নিশ্চিত করেছে স্পেন। 2010 সালের ফাইনালের পর এই প্রথম নকআউট ম্যাচ জিতল তারা। স্পেনের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওয়ারজাবাল। আর ভ্যাঙ্কুভারে লড়ছে আলজেরিয়া সুইজারল্যান্ড, যেখানে ঠিক 2 গোলে এগিয়ে আছে সুইসরা। দর্শক, রোড টু নিউ ইয়র্কে প্রযোজক হচ্ছেন সহকর্মী ও স্পেশাল করেসপন্ডেন্ট হাসিনুর রহমান। হাসিনুর, অবশ্যই দর্শকরা তাকিয়েছিল যে ম্যাচটার দিকে, সেটা পর্তুগাল এবং ক্রোয়েশিয়া, যেখানে প্রথমার্ধটা আসলে গোলশূন্যই হয়। তারপর রোনালদোর পেনাল্টি থেকে গোল, রামোসের গোল এবং বিদায় লুকা মডরিচের। সব মিলিয়ে এই ম্যাচটা তো চরম নাটকীয়তাও ছিল, সেইটা নিয়েও যদি শুরুটা করেন। অবশ্যই খুবই আকর্ষণীয় একটা ম্যাচ ছিল, বিশেষ করে সেকেন্ড হাফটা যদি আমরা দেখি। এবং দুই কিংবদন্তির মধ্যে একজনের বিদায় হতো, সেটা তো নিশ্চিতই ছিল, হয় লুকা মডরিচের হতো নয়তো ক্রিস্টিয়ানো রোনালদোর হতো। তো ক্রিস্টিয়ানো রোনালদো ভাগ্যবান, আমি বলবো যে তিনি কন্টিনিউ করতে পেরেছেন। প্রথমার্ধে আমার কাছে মনে হয়েছে যে পর্তুগাল এবারের বিশ্বকাপে সবচেয়ে ভালো ম্যাচ খেলেছে এটি, স্পেশালি তারা সেকেন্ড হাফে বোল্ড কিছু ডিসিশন নিয়েছে। তো যাই হোক, আমরা এই ম্যাচের পরিসংখ্যানটা একটু দেখাতে চাই যে আসলে পরিসংখ্যানে কে এগিয়ে। রোনালদোর দল পর্তুগালে আসলে এগিয়ে ছিল। তারা বল পজিশন থেকে শুরু করে সব কিছুতেই তাদের আধিপত্য ছিল। একটু যদি দেখাতে চাই আমাদের স্ট্যাটটা, আমার যতদূর মনে আছে তারা বড় একটা ডমিনেন্ট ছিল তাদের। বল পজিশন 60% ছিল, 40% ছিল ক্রোয়েশিয়ার। এবং টোটাল শটের ক্ষেত্রেও পর্তুগাল এগিয়ে ছিল, তারা 15টি নিয়েছিল, ক্রোয়েশিয়া নিয়েছিল 13টি। টোটাল পাসেসের ক্ষেত্রেও পর্তুগালের আধিপত্য ছিল, তারা 585টি নিয়েছিল এবং ক্রোয়েশিয়া নিয়েছিল 370টি শট। এছাড়াও ফ্রি কিক নিয়েছে পর্তুগাল 11টি এবং ক্রোয়েশিয়া নিয়েছে 6টি। এটা দেখলো ম্যাচের স্ট্যাট। আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচে পর্তুগালের জয়ের পেছনে কোচ রবার্টো মার্টিনেজের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ক্রোয়েশিয়ার কিছু সাবস্টিটিউট করেছেন, তারকা ফুটবলারদের বেঞ্চে বসিয়েছেন, যেমন ক্রিস্টিয়ানো রোনালদোকে তিনি পেনাল্টিতে গোল করার পর তাকে সাব করেছেন এবং গনসালো রামোস যিনি নেমেছেন তিনি নেমেই কিন্তু ডিসাইডিং সেই গোলটা করেছেন। এছাড়াও তিনি ব্রুনো ফার্নান্দেজকে উঠিয়েছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে কোচ অবশেষে একটু শক্ত ডিসিশন নিতে পেরেছে। সেটা যদি করতে পারে আমার কাছে মনে হয় আর একটু টেকনিক্যালি যদি গোছানো হতে পারে, এই পর্তুগালের দলটার কিন্তু পটেনশিয়াল আছে অনেক দূর যাওয়ার পর্যন্ত। তা আমরা একটু দেখি এই ম্যাচে পর্তুগালের রেটিংটা কেমন ছিল, কোন প্লেয়ার কেমন পারফরমেন্স করলো, সেই তথ্যগুলো আপনাদের জানাতে চাইব। ক্রিস্টিয়ানো রোনালদো কিন্তু ম্যাচ সেরা হয়েছেন, এটা মনে রাখতে হবে। তিনি সাব হলেও তিনি পেনাল্টি থেকে একটি গোল করেছেন, আরও একটি দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেছিলেন, কিন্তু সেটি আনফর্চুনেটলি অফসাইডে বাতিল হয়ে যায়। ব্রুনো ফার্নান্দেস আজকে ভালো পারফরমেন্স করতে পারেনি, রাফায়েল লিও তাই, পেদ্রো নেতো তাই। অর্থাৎ রোনালদোর পেছনে যেই 3জন অ্যাটাকিং সাইডের প্লেয়ার আছে তারা কেউই ভালো করতে পারেনি। তবে তাদের ভিতিনিয়া এবং জাও নেভেস দুই ওয়ার্ল্ডের এই মুহূর্তে সবচেয়ে ভালো মিডফিল্ডারদের মধ্যে দুজনই তারা ভালো করেছেন। এবং তাদের যে রুবেন দিয়াজ আছেন ডিফেন্ডার, তিনি তো ভালো পারফরমেন্স করছেনই, তবে ভিগা তাদের যে আরেক ডিফেন্ডার আছেন তিনি কিন্তু সারপ্রাইজ প্যাকেজ। অনেকেই তাকে চেনে না, যারা আবার পর্তুগালের খেলা গভীরভাবে ফলো করে তারা তার পারফরমেন্সটা জানে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় কম্বাইন্ড একটা পারফরমেন্স দিয়ে তারা জিতেছে। পক্ষান্তর আমরা যদি ক্রোয়েশিয়াটা দেখি, কোভেসিচ এবং পেরেসিচ ছাড়া কেউ কিন্তু তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি এবং যেটার খেসারত আমরা দেখেছি। তবে দ্বিতীয়ার্ধে তাদের এফোর্টটা ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে রোনালদোর পেনাল্টি গোলটার পরে তারা প্রচুর আক্রমণ করেছে, প্রচুর চেষ্টা করেছে। তারা একটু আনফর্চুনেটও ছিল, তাদের ভিআরে একটি গোল বাতিল হয়েছে। এবার সেই গোলটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে আসলে কি সেটা অফসাইড ছিল কি ছিল না, ভিআর যেহেতু বাতিল করছে। আমাদের কাছে দুটি ছবি আছে, দুটি ছবি দিয়েই দেখাতে চাই। এটি আসলে গোল হওয়ার আগ মুহূর্তের ছবি। আপনি যদি দেখেন, আক্রমণ করেছিল ক্রোয়েশিয়া, পর্তুগালের যে ডিফেন্ডার ঝাঁকড়া চুলো, যেটা হামজার মতো দেখতে আমাদের অনারা, তিনি হচ্ছে ভেগা। মূলত তার গায়ে লেগে বলটা গিয়েছিল। এদিকে দেখুন যে ক্রোয়েশিয়ার 15 নম্বর ফুটবলার, তিনি কিন্তু অফসাইড, এটা শুরু থেকেই অফসাইড ছিল, সেই বিষয়ে কিন্তু কোনো ডাউট ছিল না। কিন্তু যেহেতু বলটা ডিফ্লেক্ট হয়েছিল ভেগার গায়ে লেগে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অফসাইড কাউন্ট হতো না এই অর্থে যে যেহেতু ডিফ্লেকশনে কিন্তু অফসাইড হলে হয় না, যেহেতু তারা ক্রোয়েশিয়ার ফুটবলারের আক্রমণ থেকে এটা আসছে না। কিন্তু যেটা পরবর্তীতে দেখা গেছে, ভিআর যা কেন গোলটা তাহলে বাতিল করলো, এই ছবিটা দেখুন। এই ছবিটাতেই যেটা দেখা যাচ্ছে যে ভেগার কাছে আসার আগ মুহূর্তে জাম দিয়েছেন যেই ফুটবলারটা ইভান পেরেসিচের
ইভান পেরিসিচের চুলে একটু স্পর্শ করেছিল। এই ছবিটাতে স্পর্শের মুহূর্তটি নেই, স্পর্শ হওয়ার পরের মুহূর্তটি। সামনে যে প্লেয়ারটি বল যেই প্লেয়ারটার পিছনে চলে আসে, সামনের প্লেয়ারটি পেরিসিচ। এই যে স্নিকোমিটার ক্রিকেটে যে এইরকম একটা টেকনোলজি থাকে যে ব্যাটে লেগেছে কিনা, এইবারে প্রথম এই বিশ্বকাপে এই নতুন নিয়মটি চালু হয়েছে এবং এই ম্যাচেই প্রথম ভিআর এই নিয়মটার ইমপ্লিমেন্ট করেছে যে ক্লোজ কন্ট্যাক্ট হয়েছে কিনা। খালি চোখে দেখা বোঝা যাচ্ছিল না, মনে হচ্ছিল কোনো কন্ট্যাক্ট হয়নি, কিন্তু তার চুলে একটু বলটা লেগেছিল। স্নিকোমিটারে সেটা আসে এবং সে কারণেই ভেগার গায়ে লেগে বলটি পরবর্তীতে যাওয়ার পরে কিন্তু এটা অফসাইড হিসেবে কাউন্ট হয়েছে। তো সব কিছু মিলে অবশ্যই পর্তুগাল লাকি ছিল, ক্রোয়েশিয়া কিছুটা আনলাকি ছিল। তবে একটা মজার বিষয়, নতুন একটা নিয়ম এই ম্যাচটা থেকে কিন্তু চালু হলো। ওভারঅল পর্তুগালের খেলা ইমপ্রুভ হয়েছে, অবশ্যই সেটা বলতে হবে। তবে তাদেরকে কিন্তু আরও অনেক বেশি ইমপ্রুভ করতে হবে আর পরবর্তী পথ চলাটা যদি তারা সার্ভাইভ করতে চায়। একেবারে বেশ কিছু নাটক আপনি বলছিলেন, রোনালদোর গোল বাতিল, পরবর্তীতে ক্রোয়েশিয়া তো শেষ সময় গোল দিয়ে উদযাপন করেছিল, তবে সেটাও বাতিল হয়ে যায়। তবে হ্যাঁ, লুকা মদ্রিচের জন্য আলাদা করে এই ম্যাচটা অন্যরকম। তবে দিয়েগো জোটার মৃত্যুবার্ষিকী, সেই দিনে পর্তুগালও ম্যাচ জিতেছে, সেটাও একটা দারুণ ব্যাপার। কিন্তু হাসিনুর, পর্তুগালের সামনে তো কঠিন প্রতিপক্ষ, শেষ ষোলোয় তো আরও এক বিয়োগান্তক ঘটনা ঘটবে, হয় পর্তুগাল না হলে স্পেনকে বিদায় নিতে হবে। সেই লড়াইটাও বা কেমন হতে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা একটা জমজমাট লড়াই হয়ে যাবে এবং এখন পর্যন্ত যেরকম পারফরমেন্স, তাতে কিন্তু মনে হচ্ছে যে পর্তুগালের বাদ পড়ার সম্ভাবনাটাই বেশি। আমরা একটু দেখাতে চাই ম্যাচটা কখন, ম্যাচের টাইমিংটা কেমন, সেটাও একটু দেখাতে চাই। তো সেই তথ্যটা দেখাবো। পর্তুগাল এবং স্পেনের যে হাই ভোল্টেজ ম্যাচটি, সেটি 7 জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 3টায়। অবশ্যই নিশ্চয়ই ফুটবল প্রেমী যারা আছে তারা সেই ম্যাচটা দেখতে চাইবে, ম্যাচটা মিস করতে চাইবেন না। পেন অন পেপারে অবশ্যই যেমনটা বলছিলাম যে স্পেন হট ফেভারিট থাকবে এবং পর্তুগাল কিন্তু পেন অন পেপারে তাদের সমশক্তির দল, কিন্তু তারা যেভাবে ভঙ্গুর পারফরমেন্স দিচ্ছে, তাদের টিম কম্বিনেশনে ভালো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে তারা স্ট্রাগল করছে। বিশেষ করে তাদের দুই উইঙ্গার খুবই দুর্বল পারফরমেন্স দিচ্ছে। তবে আমার কাছে মনে হয় রবার্টো মার্টিনেজ যদি কিছু বোল্ড ডিসিশন নিতে পারেন, এখানে সুপারস্টার নয়, দলের পারফরমেন্স, দলের টেকনিক অনুযায়ী তিনি যদি সাবস্টিটিউট একাদশ সাজাতে পারেন, আমার কাছে মনে হয় সেক্ষেত্রে স্পেনকে একটা ফাইট দেবার সব রকম সামর্থ্য কিন্তু পর্তুগালের আছে। এখন দেখা যাক কী হয়। তবে অবশ্যই পর্তুগালের জন্য ঝুঁকি হবে, কেননা টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট টিমের মুখোমুখি হতে যাচ্ছে তারা রাউন্ড অফ 16-এ। একেবারে। আর এদিকে স্পেন অর্থাৎ পর্তুগালের যারা প্রতিপক্ষ, তারা অস্ট্রিয়ার বিপক্ষে সেরা 32-এ ম্যাচটা জিতে গেছে এবং স্বাভাবিকভাবে অস্ট্রিয়াকে ডমিনেট করার কথাই ছিল, তারা সেটা করেছে। 3-0 জয়, ওয়ারজাবাল 2টো গোল পেয়েছেন। এই ম্যাচটাও কেমন হলো হাসিনুর? ভালো হয়েছে ইন এ সেন্স স্পেন দাপট দেখাবে সেটি তো আসলে প্রত্যাশিতই ছিল। যদিও আপনি হয়তো অনেকেই শুনলে অবাক হবে যে 16 বছর পর নকআউট পর্বের ম্যাচ জিতল স্পেন এতটাই দাপট দেখায় ইউরোপিয়ান অঞ্চলে, তারা যে ওয়ার্ল্ড কাপে ব্যর্থ হচ্ছে সেটা কিন্তু অনেকেরই মাথায় ছিল না। তারা ওই যে চ্যাম্পিয়ন হওয়ার পরের 2 ওয়ার্ল্ড কাপে, পরের 2014-তে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে, এরপরে রাউন্ড অফ 16, তখন তো রাউন্ড অফ 32 ছিল না, প্রতিবারে সেখানেই বাদ পড়েছে। যাই হোক, এই ম্যাচের তাদের পারফরমেন্সটা একটু দেখাতে চাই, তারা কতটা ডমিনেটিং ছিল, কেমন করেছে পারফরমেন্স। আমরা যদি দেখি স্পেন অস্ট্রিয়া ম্যাচে শর্টস অন টার্গেট, স্পেন 22টা শট নিয়েছে, বল পজিশনে তারা 65% তাদের বল দখলে ছিল, 35% ছিল। অস্ট্রিয়ার পাসেসের ক্ষেত্রেও ব্যাপক ব্যবধান। আমরা জানি স্পেন যেই দলের সঙ্গে খেলুক না কেন, তাদের সঙ্গে পাসিংয়ের ধারের কাছে আসা টিমের এরকম খুব কম আছে, হয়তো ফ্রান্স আছে বা 2-1টা টিম যারা আসতে পারে তাদের কম্পিটে। তারা 611টা পাস নিয়েছে, অস্ট্রিয়া নিয়েছে 329টা পাস। কর্নার কিক স্পেন পেয়েছে 9টি, অস্ট্রিয়া একটাও কিন্তু পায়নি। তো সব কিছু মিলে যে একক আধিপত্য, সেটাই দেখায়। আমরা একটু দেখাতে চাই যে আসলে প্লেয়ার রেটিং কারা কেমন ছিল। ওয়ারজাবাল তো বেস্ট পারফরমেন্স ছিলই, সেটা আমরা দেখি, কিন্তু বাকি পারফরমেন্স কারা কেমন করেছে সেটি একটু দর্শকদের দেখাবো। 2 দলের রেটিংয়ে আছে এখানে। তবে আপনারা অস্ট্রিয়ার রেটিংটা যদি খেয়াল করে দেখুন, সবাই ইয়েলো জোনে আছে, গ্রিন হলেই মোটামুটি ভালো, 7+, অর্থাৎ তারা যে বুঝতেই পারছেন স্পেন যতটা ডমিনেট করেছে। ওয়ারজাবাল 2টা গোল করেছেন, তিনি 9.2 রেটিং পেয়ে অবশ্যই তিনি ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। এছাড়াও কিন্তু পেদ্রো পোরো রাইট ব্যাক দুর্দান্ত পারফরমেন্স করে থাকেন, টটেনহামে তিনি খেলে থাকেন, তাকে বড় বড় ক্লাবগুলো নিতে চায়, কিন্তু টটেনহাম তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে। এছাড়াও বাকি যারা আছে, আপনি দেখেন কুকুরিয়া, তাদের আরেক লেফট ব্যাক, কুকুরিয়াও দ্রুত পারফরমেন্স করছে। সব কিছু মিলে পুরো স্পেন দল হিসেবে আপনি যদি নামগুলো দেখেন, সবাই গ্রিন এবং ব্লু, অর্থাৎ দুর্দান্ত পারফরমেন্স করেছে। তো এই ছিল আমার কাছে স্পেনের ম্যাচ অ্যানালিসিস। আমার মনে হয় যে স্পেনের কাছ থেকে এমন পারফরমেন্সটা প্রত্যাশিতই ছিল আমাদের। না, একেবারেই হাসিনুর। তবে আমাদের একটু সামনে তাকাতে হচ্ছে, আপনি থাকবেন আমাদের সঙ্গে। আর্জেন্টিনা ম্যাচের খবর একটু জেনে আসে। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে কাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দের পরীক্ষা, তবে আলবিসেলেস্তেদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে আছে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেই জয়েই চোখ আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে 2 দলের এই লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজরিবিন তারেকের পাঠানো প্রতিবেদন দেখব।
বিশ্বকাপ শুরুর 3 সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্কালোনি। উরুগুয়ে ও স্পেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি। কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি। কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল। যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে। এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে। আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে 3 ম্যাচে 2টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভোজিনিয়া। জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি। আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের। তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ নিয়ে বেশ কিছু টেকনিক্যাল কথা বলার চেষ্টা করবো আমরা। তবে রোড টু নিউ ইয়র্কে এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবে। ওয়েলকাম ব্যাক অনস এগেইন। আপনারা দেখছেন রোড টু নিউ ইয়র্ক। রঞ্জন শান্ত আছে আমার সঙ্গে, হাসিনুর রহমান আছেন সহকর্মী। হাসিনুর, আমরা আর্জেন্টিনা ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলতে হবে। কেপ ভার্দের সঙ্গে তাদের যে ম্যাচটা, যদি শুরুতে সম্ভাব্য একাদশ দিয়ে শুরু করেন। আর্জেন্টিনা একাদশে কিন্তু আসলে পরিবর্তনের প্রচুর পরিবর্তন হবে, আবার পরিবর্তন হবেও না, আমি সেটা বলতে একটা বিষয়। সবশেষ ম্যাচে যেহেতু তাদের ইকুয়েশন কোনো কিছুই ছিল না, তারা একেবারে রিজার্ভ একটা দল নামিয়েছিল, শুধুমাত্র গোলকিপারই ছিলেন বলতে পারেন। এই ম্যাচে আসলে তার আগের ম্যাচে যে একাদশটা, আর্জেন্টিনার নিয়মিত যে একাদশটা, সেটি থাকছে। একটু দেখাতে চাই সেক্ষেত্রে আর্জেন্টিনা আসলে দুটি ফরমেশনে খেলার কথা আছে। একাদশ এরকমই থাকবে, এখন ফরমেশন দুটো হতে পারে। এখন প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার জন্য তাদের শেষ মুহূর্তে ফরমেশনটা কি হয়। প্রথমত আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেলার কথা, আর সেটা না হলে সেটা হবে 4-3-3। আমি একটু দুইটাতেই দেখাতে চাই কেমন। মার্টিনেজ তো থাকছে, এমি মার্টিনেজ গোলবারে। এই পাশে মনিলা থাকবেন, মনিলা তিনি ফিট হয়ে গেছেন। এছাড়া ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ থাকবে সেন্ট্রাল ডিফেন্সে, এবং লেফট ব্যাকে থাকবেন ফাকিন্দো মেদিনা। আমি যদি তার উপরে দেখি, লেফট মিডফিল্ডে আলমাদা থাকছেন, মাঝখানে এনজো এবং ম্যাকালিস্টার, এবং ডান পাশে থাকছেন ডিপল। সামনে মেসি এবং লাউতারো মার্টিনেজেরই থাকার সম্ভাবনা বেশি, কেননা হুলিয়ান আলভারেসের ফর্মটা কিন্তু ততটা ভালো নয়। তবে এই সিস্টেমটা যদি 4-3-3 হয়ে যায়, সেক্ষেত্রে আলমাদা শুধু উপরে চলে যাবেন, সেক্ষেত্রে লাউতারো সেন্টারে আসবেন এবং মেসি ডাইন সাইডে আসবেন, এবং বাকিটা জাস্ট একদম শিফট হয়ে যাবে। এনজো তখন লেফটে চলে যাবেন, ম্যাকালিস্টার সেন্টার এবং ডিপল রাইটে থাকবেন। এটাই সিস্টেম হওয়ার কথা। এখন আর্জেন্টিনা শেষ মুহূর্তে কোন সিস্টেমটা অ্যাপ্লাই করবে, কিন্তু একাদশ এটাই হবে বলে আমরা আর্জেন্টাইন গণমাধ্যম এবং সোর্সগুলো থেকে খবর পাচ্ছি, এবং এটাই কিন্তু স্কালোনির প্রায়োরিটি 11, এবং এই ফুটবলারদের বোঝাপড়াটা খুব ভালো, সে কারণেই এটা। এখন কেপ ভার্দের একাদশটা কেমন হতে পারে সেটা একটু দেখাতে চাই। কেপ ভার্দে আসলে একটু ডিফেন্সিভ ফুটবল খেলে থাকে, এই কারণেই তারা গোল খায়নি, এটা আমরা সবাই জেনেই থাকি।
4-1-4-1 ফরমেশনে খুবই আনইউজুয়াল একটা ফরমেশন। এটাও হয়ে থাকে যারা ডিফেন্সিভ ফুটবল খেলে, যাকে ফুটবলের ভাষায় আমরা বলি পার্ক দ্য বাস, অর্থাৎ যেভাবেই হোক আমরা গোল খাবো না, সেটা একটা তাদের 4 ডিফেন্ডার থাকছেন। লেনিন যাদের যেই 6 নম্বরধারী ডিফেন্সিভ মিডফিল্ডারটা আছেন, তিনিও অলমোস্ট ডিফেন্ডারদের সঙ্গেই থাকেন। মূলত 5-4-1 হয়ে যায় সেক্ষেত্রে তাদের ফরমেশনটা, এবং তারা অবশ্যই এই ম্যাচেও চেষ্টা করবে স্পেনের বিপক্ষে যে কৌশলে তারা ড্র আদায় করে নিয়েছিল, যে কোনোভাবেই তারা আর্জেন্টিনার সঙ্গে গোল খাবে না, এবং তারা যদি ম্যাচটা অতিরিক্ত সময় পার করে পেনাল্টি শুটআউটে নিয়ে যেতে পারে তখন তো সেটা 50-50 হয়েই যায়। অবশ্যই তারা তো চাইবেই যে আমরা যেন জয় নিতে পারি, জয় ছিনিয়ে নিতে পারি, তবে এটা কোয়াইট ইম্পসিবল, এবং আমার মনেও হয় না যে খেলাটা অতিরিক্ত সময়ে যাবে। আর্জেন্টিনা হয়তো কমফোর্টেবলি জয় পেয়ে যাবে। তো আমার কাছে এটাই আসলে দুই দলের সম্ভাব্য একাদশ এবং ম্যাচের প্রেডিকশন ছিল। একেবারেই। তবে হ্যাঁ, গোল যেহেতু হজম করে না খুব একটা, সেক্ষেত্রে গোল পাবেন কে, সেটা একটা কঠিন ব্যাপার। তবে আর্জেন্টিনার একাদশে নিশ্চয়ই সেই সমস্ত তারকায় ঠাসা, লিওনেল মেসি নিজে আছেন, এনজোরা আছেন, ক্রিশ্চিয়ানো রোমেরো তিনি ফিরছেন অবশ্য, সেই জায়গার সেই লাইনটাও ঠিকঠাক হচ্ছে। তবে যদি বলি কেপ ভার্দে, তাদের স্টার বলতে তো বোধহয় ভজিনে এখন পর্যন্ত বেশি। এছাড়া আর কারা ওভারঅল আর্জেন্টিনা এবং কেপ ভার্দের প্লেয়ার্স টু ওয়াচে আমরা বলতে পারি? অবশ্যই আমি 6 জন প্লেয়ারকে রেখেছি। আমি প্রতি ম্যাচে যখন প্লেয়ার টু ওয়াচ রাখি 3 জন করে রাখাটা প্রায়োরিটি দিয়ে থাকি, এবং আমি প্রয়োজন হিসেবেই আসলে সাজিয়ে রাখি যে কোন দলকে কাকে প্রয়োজন। অবশ্যই প্রথমে লিওনেল মেসি থাকবে। একটু আমরা ছবিগুলো দেখে আলোচনা করতে চাই। লিওনেল মেসি আর্জেন্টিনার যে কোনো খেলার যে কোনো দলের বিপক্ষে সবসময় তিনি মূল তারকা, এবং যেহেতু তারা একদম খুবই ডিফেন্সিভ মোডে খেলবে কেপ ভার্দে, তাদের যে হাফটা থাকবে, ডিফেন্স হাফটা থাকবে একদম ক্রাউডেড থাকবে তাদের ফুটবলারদের, অর্থাৎ আর্জেন্টাইন ফুটবলারদের তারা স্পেস দিবে না। তো মেসির যে স্পিড আছে এবং গতি আছে, এবং তিনি যে স্বল্প জায়গার মধ্যে পাস সার্কুলেট করতে পারেন, মেসির এই জিনিসটা কিন্তু খুব প্রয়োজন। অস্ট্রিয়ার বিপক্ষে যখন প্রথম হাইড্রেশন ব্রেকের আগে আর্জেন্টিনা ভালো করতে পারছিল না, নিশ্চয়ই সবার মনে আছে যে কিভাবে অল্প গ্যাপে মেসি জায়গা আদায় করে নিয়েছিল। তো সেই কারণেই মেসি খুব ইম্পর্টেন্ট, তিনি এমনিতেও ইম্পর্টেন্ট, কিন্তু এ ধরনের লো ব্লক টিমের ক্ষেত্রে তিনি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবেন। হ্যাঁ, দ্বিতীয় ফুটবলারটা আমি রাখছি এনজো ফার্নান্দেসকে। আরেকটা ছবি আমরা দেখব। এনজো আসলে আর্জেন্টিনার, আমি যদি বলি যে মেসি যদি ইঞ্জিন হয়ে থাকেন, তিনি কিন্তু মানে প্রাণ। এনজো যেভাবে বল সার্কুলেট করেন, তিনি দলের প্রয়োজনে যে কোনো পজিশনে খেলতে পারেন। তিনি সিডিএম পজিশনে, সেন্ট্রাল ডিফেন্সে খেলতে পারেন, সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতে পারেন, নাম্বার 8, নাম্বার 10 সব রোলেই খেলতে পারেন, এবং সবচেয়ে বড় তার কাছে যে পরিমাণ থ্রু পাস এবং লং পাস আছে এনজোর কাছে, সেটা খুবই ভাইটাল হবে এরকম লো ব্লক ভাঙার জন্য। আর আরেকজন থাকছে ডিপলকে আমি রেখেছি, যে মেসিকে বল ফিট করার ক্ষেত্রে ডিপলের চেয়ে তো আর আসলে কেউ সেরা নয়, তাকে এই জন্যই মেসির বডিগার্ডও বলা হয়ে থাকে। তিনি হয়তো সবসময় মেসিকেই ফলো করতে থাকেন, এবং তিনি যেহেতু মেসির ক্লাব সতীর্থ, মেসি কখন রান করবেন, কখন তিনি কোন পজিশনে থাকতে পারেন, এটা মনে হয় ডিপলের চেয়ে আর্জেন্টিনার টিমে কেউ ভালো বুঝতে পারবে না, এবং তারা একসাথে অনেক অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড সময় ব্যয় করেন। তো সেই কারণে ডিপলকে রাখছি। এবার অবশ্যই কেপ ভার্দের যেটা নাম্বার 1 তারকা আমরা জানি সবাই, ভজিনিয়া। কেপ ভার্দের সেরা 3 ফুটবলারের দিকে আসি। তিনি যেহেতু মানে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন, বিশেষ করে সেকেন্ড ম্যাচটাতে হয়তো কিছুটা নড়বড়ে ছিলেন, কিন্তু প্রথম এবং লাস্ট ম্যাচটাতে খুব ভালো পারফরমেন্স করেছেন। তার কাছ থেকে সেই ধরনের পারফরমেন্সে এবার চাইবেই। তিনি লাস্ট ওয়াল কেপ ভার্দের ডিফেন্সে, এবং আমার মনে হয় যে ভজিনিয়ার উপরেই অনেকটা নির্ভর করবে যে আজকে কেপ ভার্দে কতক্ষণ সার্ভাইভ করতে পারে। আরও 2 জন ফুটবলারকে রাখবো, চাইলেই আক্রমণ মিডফিল্ড রাখা যেত, কিন্তু না, আমি 2 জন ডিফেন্ডারকেই রাখবো, কেননা তাদের মেইন টার্গেট থাকবে কিন্তু গোল না খাওয়া। রবার্তো ডিকো, এই ফুটবলারটি সেন্টার ডিফেন্সের খেলে থাকেন, রাইট সেন্টার ডিফেন্স পজিশনে খেলে থাকেন। তিনি কিন্তু এখন পর্যন্ত 3 ম্যাচে স্পট অন পারফরমেন্স করেছেন। আমি যদি তারা যে গ্রুপ পর্বে 3টি ম্যাচ খেলেছে, 3টাতেই তার রেটিং 7+ ছিল। তো খুবই ভালো পারফরমেন্স। তিনি কি প্লেয়ার হবেন, মেসি এবং লাউতারো মার্টিনেজকে মার্ক করার দায়িত্বটা কিন্তু তার হাতেই থাকবে। আরেকজন ডিফেন্ডারকে আমি রেখেছি, তারই পার্টনার, লেফট সেন্টার ডিফেন্ডার হিসেবে থাকবেন ডেনি। তিনিও 3টি ম্যাচে 7+ রেটিং পেয়েছেন, এবং আমার মনে হয় এই ডিফেন্সিভ পেয়ার এবং তাদের যে গোলকিপার ভজিনিয়া, এই 3 জন যদি সেরা আউটকাম দিতে পারে, তাহলে আর্জেন্টিনার কিছুটা টাফ টাইম হবে। বাকি মিডফিল্ড এবং তাদের মিডফিল্ডও অবশ্যই ভালো পারফরমেন্স করে থাকে তারা যেহেতু বিশ্বকাপে এসেছে। তবে আমার কাছে মনে হয় যে এই 3 জন এবং 3 করে যে 6 জন ফুটবলারের কথা বলেছি, তারাই হয়তো আসলে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই ম্যাচে। একেবারে সেদিকে নজর থাকবে একটা বাড়তি। তবে আরেকটা নজর আর্জেন্টিনার ম্যাচে সবসময় থাকে যে রেফারি কে হচ্ছেন। ফিফা তো আগেই ডিক্লেয়ার করেছে, এবং ড্রু ফিশার, তার কথা আসছে, তার তো একটা দাগও আছে বোধহয় ক্যারিয়ারে 2023-এ কনকাকাফে। সব মিলিয়ে রেফারিকে নিয়ে কি বলবেন, একটা আলোচনায় তো তিনি আছেন।
হ্যাঁ, রেফারি তো আছেই, তিনি আলোচনায় আছেন। তিনি কানাডার রেফারি এবং তার যে অ্যাসিস্ট্যান্ট থাকবেন লাইন্সম্যান তারাও কানাডিয়ানই হবেন। রেফারিদের কিন্তু একটা টিম থাকে 3 জনেরই, তার সহকারীরাও রেফারির সাথেই থাকেন। এবং আমি দেখাতে চাই তার কিছু স্ট্যাট পরিসংখ্যান আছে। আপনি যে কালো দাগের কথা বলছেন, আসলে রেফারিদের তারাও তো হিউম্যান বিং, কখনো তাদের ভুল হবে এটা আসলে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে। তিনি মূলত MLS-এর রেফারি, মেজর লিগ প্রিমিয়ার লিগের তিনি সবশেষ 2 যে আসর ছিল 2004 এবং 2025, এই 2 আসরেই তিনি MLS-এর বর্ষসেরা রেফারি হয়েছেন। তিনি মূলত শান্ত স্বভাবের জন্য পরিচিত। তিনি অতটা কার্ড দেখাতে পছন্দ করেন না, খুব বেশি ফাউলও দিতে পছন্দ করেন না। তবে যেটা হার্ড ট্যাকেল থাকে সেটা কিন্তু তিনি অবশ্যই কার্ড দিয়ে থাকেন। তিনি সবশেষ ফ্রান্স এবং ইরান ম্যাচ 2টি ম্যাচ পরিচালনা করেছেন এই বিশ্বকাপে। প্রথমটি ছিল ফ্রান্স এবং ইরান ম্যাচ। ফ্রান্স এবং ইরান ম্যাচে কিন্তু তিনি সেই ম্যাচে কিন্তু তিনি কোনো কার্ড দেখাননি। তো বোঝা যায়, আমি যেটা বলছিলাম, যে তিনি আসলে কার্ড দেখাতে অতটা খুব বেশি ফাউল ধরতে তিনি পছন্দ করেন না। তিনি ক্রোয়েশিয়া এবং ঘানার খুব ফিজিক্যাল একটা ম্যাচ হয়েছিল, সেই ম্যাচটাতে তিনি দায়িত্ব পালন করেছিলেন, ভালোভাবে দায়িত্ব সামলাচ্ছেন। এই ম্যাচে তিনি 2টি হলুদ কার্ড দিয়েছিলেন। তিনি লাল কার্ড দেখাতে একদমই পছন্দ করেন না, খুবই কম লাল কার্ড দেখান এবং পেনাল্টিও কিন্তু তিনি খুব বেশি দেন না। আমরা যদি দেখি যে প্রতি 5 ম্যাচে তিনি গড়ে একটি পেনাল্টি দিয়ে থাকেন, তো সেটা বোঝা যায় যে তিনি কতটুকু দিতে চান না। তো যাই হোক, সব কিছু মিলে আমার কাছে মনে হয় ভালো একজন রেফারি আছে। এবং যেহেতু MLS-এ খেলে থাকেন, মেসির মুভমেন্ট, মেসির সব কিছুই তিনি জানেন। পরিচিত রেফারি হয়তো লিওনেল মেসির, তবে তার যে স্ট্যাট, আমার কাছে মনে হয় তিনি খুব ভালোভাবে ম্যাচটা পরিচালনা করার সামর্থ্য রাখেন। দারুণ সেটা। তবে আজকে আরও কিছু তো খেলা আছে, যেমন আর্জেন্টিনার খেলা ছাড়াও অস্ট্রেলিয়া তারা মাঠে নামছে, ইজিপ্ট তাদের সঙ্গে খেলবে, এছাড়া ঘানার ম্যাচ রয়েছে। সেই ম্যাচগুলো নিয়ে যদি একটু বলেন হাসিনুর। হ্যাঁ, আমরা একটু দেখাই তাহলে। আর্জেন্টিনার খেলা ছাড়া আরও যেই 2টি খেলা আছে আমাদের কাছে, সেই তথ্যগুলো আছে। আমরা টাইমিংগুলো সহ বলি এবং সেই টাইমিং দেখানোর সঙ্গে সঙ্গে আসলে ম্যাচগুলো নিয়ে আলোচনা করাটা হয়তো বেটার। অস্ট্রেলিয়া এবং মিশর, এই 2 দলের মধ্যে যেই দল জিতবে তার সঙ্গে যদি আর্জেন্টিনা, কেপ ভার্দে যারা জিতবে, তাদের খেলা হবে রাউন্ড অফ 16-এ, মানে এর পরের রাউন্ডে। এই ম্যাচে অবশ্যই আমি বলবো যে কোনো দলকে হট ফেভারিট বলার সুযোগ নেই। অস্ট্রেলিয়া কিন্তু ভালো পারফরমেন্স করেছে, যদিও নামের বিচারে হয়তো আপনার ইজিপ্টকে বেশি ফেভারিট মনে হবে, যেহেতু মোহাম্মদ সালাহ আছে এবং তাদের কিছু প্রমিনেন্ট প্লেয়ার আছে। তবে অস্ট্রেলিয়াও কিন্তু খুবই ডিসিপ্লিন ফুটবল খেলে তাদের জায়গাটা তারা অর্জন করে নিয়েছে। তবে আমি এই ম্যাচে হয়তো সালাহ যদি ম্যাজিক দেখাতে পারি, কিঞ্চিত এগিয়ে থাকতে পারে মিশর। তবে আমি অবাক হব না যদি অস্ট্রেলিয়া মিশরকে হারিয়ে দেয়। তো সেটা একটা ম্যাচ ছিল। আর্জেন্টিনা কেপ ভার্দে ম্যাচ ভোর 4টায়, আমরা তো সেটা নিয়ে পর্যাপ্ত আলোচনা করেছি। কলম্বিয়া এবং ঘানা আরেকটি ম্যাচ আছে, এইটা একটা দারুণ ম্যাচ হতে যাচ্ছে। ঘানা খুবই ফিজিক্যাল ফুটবল খেলবে, লো ব্লক খেলবে, তারা গোল করতে দিতে চাইবে না। তবে কলম্বিয়া কিন্তু অবশ্যই এই ম্যাচে ফেভারিট থাকবে। কলম্বিয়া যেভাবে স্পিডি ফুটবল খেলছে, সেটা আসলেই দৃষ্টি কাড়ার মতো। তাদের লুইস দোয়াস, হামেস রদ্রিগেজ দুর্দান্ত ফুটবল খেলছে। আমার মনে হয় কলম্বিয়া এই ম্যাচে ফেভারিট হয়ে মাঠে নামবে এবং তারা বড় জয়ে পাবে। তবে রাউন্ড অফ 16-এর পর কলম্বিয়া এবং ঘানা, এই যারা জিতবে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে যদি আর্জেন্টিনা যায় বা কেপ ভার্দে যায়, তাদের সঙ্গে তাদের দেখা হওয়ার সম্ভাবনা থাকবে একেবারে। এবং প্রত্যেকেই বেশ ভালো গ্রুপ পর্বে খেলে তারপরে রাউন্ড অফ 32-তে এসছে, সুতরাং হাড্ডাহাড্ডি লড়াই সেটা এক্সপেক্ট করি, বা ভালো ম্যাচ আমরা এক্সপেক্ট করি। অসংখ্য ধন্যবাদ হাসিনুর সঙ্গে থাকার জন্য। আর দর্শক, অবশ্যই উপভোগ করছেন আপনারা বিশ্বকাপের ম্যাচগুলো। আরও জমজমাট কিছু ম্যাচ আছে, বিশেষ করে আর্জেন্টিনার ম্যাচ, সেটা নিয়ে একটা বাংলাদেশে অন্যরকম আবেদন তো থাকবেই। এই ছিল আজকে রোড টু নিউ ইয়র্কে। আবারও পরবর্তী পর্বে কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন যমুনা টেলিভিশনের সঙ্গে।